Welcome to my channel Math Classroom Model Activity Task Part 2 বা সেকেন্ড সেকশন ক্লাস 10 এর পুরোটা বুঝিয়ে দেওয়া হলো। ভিডিওটা পুরো দেখবে, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে, কারণ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একের দাগ বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ যদি PNR/25 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে এখানে দেখি, ধরি মূলধন সমান x টাকা, মূলধন সমান x টাকা, সুদের হার 8%, আর সময় মূলধন সময় ইজ ইকুয়াল টু হলো n বছর। তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি সুদ সমান কত, সুদ আমরা জানি সুদ সমান PTR/100। P মানে মূলধন মানে x ইন্টু টি মানে সময়, সময় মানে n, আর r মানে সুদের হার, এটা হচ্ছে 8%/100। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে সুদ যদি এটা হয়, এখানে বলে দিয়েছে n বছরের সুদ হবে এত টাকা। তাহলে আমরা লিখতে পারি x ইন্টু n ইন্টু r/100 সমান PNR/25। দুদিক থেকে r কেটে যাচ্ছে, এখান থেকে 25 কাটলে এখানে হবে 4, বা এখানে থাকছে কি x n কেটে যাচ্ছে, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু কী থাকছে 4p 4 ইন্টু p 4p। x যেহেতু আমরা ধরেছিলাম মূলধন x টাকা, তাহলে মূলধন কত হবে 4p টাকা। বিয়ের দাগ। দুয়ের দাগ বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এখানে যদি ভূমির পরিধির অনুপাত, ধরি ভূমির ব্যাসার্ধ উচ্চতা, ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h1 ও h2। তাহলে এখন কি বলেছে, h1/h2 সমান 1:2। আবার বলেছে ভূমির পরিধির অনুপাত, পরিধি বের করতে গেলে ভূমির পরিধি আমরা জানি, একটা চোঙের ভূমি হয় বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি যা হবে চোঙের ভূমির পরিধি তাই হবে। তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2, তাহলে পরিধি হবে কত, তাহলে অতএব দুটি চোঙের পরিধি যথাক্রমে, পরিধি কী হবে 2πr1 ও 2πr2। তাহলে এখন কি বলেছে, পরিধির অনুপাত 3:4, তার মানে এখান থেকে লিখতে পারি অতএব 2πr1 আর 2πr2 সমান 3/4। এখান থেকে 2π যদি কেটে দিই, তাহলে এখান থেকে কি লিখতে পারি, r1/r2 সমান 3/4। এখন বের করতে বলেছে চোঙ দুটির আয়তনের অনুপাত কত, চোঙ দুটির আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, তাহলে অতএব এখন এখান থেকে চোঙের চোঙ দুটির আয়তন যথাক্রমে উচ্চতা যদি h1 হয় এবং ভূমির ব্যাসার্ধ যদি r1 হয়, তাহলে চোঙের আয়তন হবে πr²h, πr1² প্রথমটার, আর দ্বিতীয়টার πr2²h। তাহলে এখন এই দুটোর
অনুপাত বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখি পাই r1 স্কোয়ার এইচ বাই পাই r2 স্কোয়ার এইচ সমান সমান আমরা কি পাই, সমান সমান এখানে লিখতে পারি পাই পাই যদি কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে r1 স্কোয়ার এইচ আর r2 স্কোয়ার এইচ সমান সমান r1 সমান সমান কি r1 বাই r2 মানে 3/4 ইন্টু এইচ, সরি এটা h1 এটা h2, তাহলে h1 বাই h2 1/2 এর অনুপাত, তার মানে 1/2, তার মানে এখানে লিখতে পারি সমান সমান 3/8। তাহলে এই যে আয়তন, এর আয়তনের অনুপাত 3/8, 3:8, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 3:8। সরি একটু ভুল হয়ে গেল, এখানে r1 স্কোয়ার আর r2 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, r1 স্কোয়ার r2 স্কোয়ার, সরি তাহলে এখানে হবে 3 থেকে 9 ইন্টু 1 বাই 4 4 16 ইন্টু 2 সমান সমান 9/16 × 32। তাহলে এখানে চোঙ দুটির অনুপাত হবে 9:32। সরি, দুইটা বলছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। একটা যদি বৃত্ত তার এবি এসি দুটো জ্যা পরস্পর লম্ব মানে এইটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি পরস্পর লম্ব, এবং এবি সমান সমান এখানে 4 সেমি আর এসি সমান বলে দিয়েছে 3 সেমি বললে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ও কেন্দ্রবৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বলেছে এবি আর এসি এই দুটো জ্যা পরস্পর লম্ব, তাহলে আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে বৃত্তের মধ্যে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে একটা কোণ সেটা সমকোণ মানে এই কোণটা সমকোণ, এখান থেকে লিখতে পারি বিএসি সমান সমান 90 ডিগ্রি। তার মানে আমরা কি বলতে পারি, এই কোণটা যদি সমকোণ হয় তার মানে আমরা এটা বলতে পারি যে এই কোণটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তা অর্ধবৃত্তস্থ কোণ মানে সেই কোণটা নিশ্চয়ই জ্যায়ের ওপরে থাকবে, ব্যাসের ওপরে থাকবে, সরি অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তের ওপরে, তার মানে বৃত্তের এই যে বি বিন্দু এবং সি বিন্দু নিশ্চয়ই বৃত্তের ব্যাসের ওপরে থাকবে। তাহলে অতএব এখান থেকে লিখতে পারি বিসি বৃত্তের ব্যাস। এখন এখানে বলে দিয়েছে এবি সমান সমান 4 সেমি আর এসি সমান সমান 3 সেমি। এখন আমরা জানি, দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজ এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবং এর অতিভুজ হচ্ছে বিসি, তাহলে আমরা কি জানি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি মানে আমরা কি জানি সমকোণী ত্রিভুজ √/a বি স্কোয়ার প্লাস মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ সি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে অতিভুজ সমান সমান √/, এইটা তাহলে সমান সমান এইটা লেখা যায় এ বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান সমান এখানে 16 প্লাস 9 সমান সমান √/25 সমান সমান 5। বিসির দৈর্ঘ্য 5, এটা যদি 5 হয় বিসির দৈর্ঘ্য, তাহলে বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ, তাহলে ব্যাস যদি 5 হয় ব্যাসার্ধ হবে 5/2 এত সেমি। তিনের দাগটা বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যতক্ষণ 8,400 এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। মূলধন ও বার্ষিক সরল সুদের হার, তাহলে এখান থেকে ধরি মূলধন সমান সমান পি টাকা
আর বার্ষিক সুদের হার সমান সমান বার্ষিক সুদের হার সমান সমান R%। আর এখানে বলে দিয়েছে সময় 2 বছর, তাহলে আমরা জানি এখানে সরল সুদ কত। সরল সুদ PTR/100, PT মানে 2R/100 এত টাকা। তাহলে এখানে সমান সমান 2PR/100 এত টাকা। আর সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n মানে 2 সময়। তাহলে সমূল চক্রবৃদ্ধি এটা হলো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? এখানে চক্রবৃদ্ধির সুদটা বলে দিয়েছে, চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে, আর এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির সুদ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল মূলধনটা বিয়োগ করলে চক্রবৃদ্ধির সুদটা বেরোবে। চক্রবৃদ্ধি সুদ সমান সমান P × 1 + R/100 হোল স্কোয়ার মাইনাস P। তাহলে সমান সমান এখান থেকে পাচ্ছি, যদি P কমন নিই তাহলে হবে এখানে 1 + R/100 হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান P × এইটা যদি সূত্র বসানো হয় A + B হোল স্কোয়ার সূত্রে, তার মানে A² 1 + 2AB মানে 2R/100 + B² মানে R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে +1 -1 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে P। দেখো এই দুটোর থেকে যদি R/100 কমন নিই তাহলে কি থাকবে? এখানে P ছিল আর R/100টা কমন নিলাম, তাহলে এখানে থাকছে 2 প্লাস এখানে 2 থাকছে, এখানে R/100 কমন নিলে আর একটা R/100 থাকবে, 2 + R/100 এত টাকা। এখন আমাদের শর্তানুসারে কি বলেছে? সরল সুদ সমান সমান এইটা 8,400 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2PR/100 সমান সমান 8,400, এটা 1 নাম্বার দিই। আবার চক্রবৃদ্ধি সুদ, যে চক্রবৃদ্ধি সুদ সেইটা সমান সমান বলে দিয়েছে 8,652 টাকা। তার মানে এটা লিখতে পারি PR/100 এখানে ব্র্যাকেটের মধ্যে 2 + R/100 সমান সমান 8,652, 2 নাম্বার। এখন এই 2 নাম্বার সমীকরণ থেকে কি বের করতে হবে? আর এর মান বের করতে হবে, সরল সুদের হার, আর মূলধন মানে P এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই যে 2 নাম্বার 1 নাম্বার সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করতে গেলে প্রথমে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কি পাই? ওপরে থাকবে এখানে PR/100 ব্র্যাকেটের মধ্যে 2 + R/100 আর নিচে আছে 2PR/100 সমান সমান 8,652/8,400, 8,652/8,400। এখান থেকে যদি PR/100 কেটে দেওয়া হয়, এটা পুরোটা কেটে যাচ্ছে, PR/100 কেটে দিলে তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে 2 × R/100 সমান সমান 8,652/8,400। তাহলে এটা লিখতে পারি কি ছিল? 2 × R/100, 2 × সরি
2 প্লাস আর বাই 100 তলায় 2 উপরে আছে 2 প্লাস আর বাই 100 তলায় 2 সমান সমান আমরা এটা লিখতে পারি। এদিকে ছিল 8652 বাই 8400, 8652 বাই 8400, 8652 বাই 8400। তাহলে এখান থেকে সমাধান করে আর এর মানটা বের করতে হবে, বা এখানে যেটা আছে 2 প্লাস আর বাই 100 সমান সমান 2 ইন্টু 8652 বাই 8400, 2 দিয়ে এটাকে কাটলে হবে 4 2 0 0, 4200, 4200। আচ্ছা, এটাকে যদি এবার 7 দিয়ে কাটা হয়, 7 দিয়ে কাটলে এটা হবে 1236, আর এটাকে 7 দিয়ে কাটলে হবে 6 7 42, 600। এই দুটোকে যদি 6 দিয়ে কাটা হয় এখানে হবে 100, এটাকে 6 দিয়ে কাটা হলে 6 2 12 0 6 36, 2 দিয়ে কাটলে হবে 50, আর এটা 2 দিয়ে কাটলে হবে 103, 103। তাহলে এখান থেকে পাচ্ছি বা 2 প্লাস আর বাই 100 সমান সমান 103 বাই 50, বা 100 লসাগু করলে এখানে 200 প্লাস আর সমান সমান 103 বাই 50, বা 200 প্লাস আর সমান সমান 103, 100টা এদিকে গেলে গুণ হয়ে যাবে 100 বাই 50, এটা হলে 50 দুগুণ 100, বা 200 প্লাস আর সমান সমান 103-এর সাথে 2 গুণ করে 3 দুগুণ 6 0 2 1 2 206, বা আর সমান সমান 206 মাইনাস 200, বা আর সমান সমান 6%। অতএব বার্ষিক সুদের হার 6%। এখন আবার চেয়েছে মূলধন। তাহলে এই যে আর এর মানটা 6%, এটাকে যদি আমরা এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে পি এর মান পেয়ে যাব। তাহলে 1 নাম্বার সমীকরণে আর এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণটা ছিল 2pr বাই 100 সমান সমান 8400, 2pr 2 ইন্টু পি ইন্টু আর মানে 6 বাই 100 সমান সমান 8400, বা এখান থেকে 2 দিয়ে এটা কাটলে হবে 50, বা 6p সমান সমান 8400 ইন্টু 50, বা 6p, p ইজ ইকুয়াল টু 8400 গুণ 50 বাই 6, 6 দিয়ে এটাকে কাটলে 6 1 6, 4 6 24 0 0, 1400 গুণ 50 0 0 0, 4 5 20, হাতে 2, 5 1 5, 5 2 7, 70,000 টাকা। অতএব মূলধনের পরিমাণ 70,000 টাকা। মূলধনের পরিমাণ 70,000 টাকা। আশা করি বোঝা গেছে। একটু বড় অঙ্ক ছিল, কিছু করার নেই, অঙ্কটা একটু বড়। 4 দাগটা বলছে যদি এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাও যে r প্লাস 1 স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। তাহলে এখানটা আমরা ধরে নিই বীজদ্বয় আলফা এবং আর আলফা। কেন ধরলাম? কারণ বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:r। তাহলে আমরা কি জানি? যোগফল, বীজদ্বয়ের যোগফল কত? বীজদ্বয়ের যোগফল
সমান সমান আলফা প্লাস আর আলফা সমান সমান মাইনাস, এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল, আচ্ছা আমরা এখানে উভয় পক্ষে মাইনাস বি বাই এ, এখান থেকে বা আলফা কমন নিলে হবে 1 প্লাস আর সমান সমান মাইনাস বি বাই এ। এখান থেকে যদি উভয় পক্ষে বর্গ করে দিই, কেন বর্গ করছি সেটা একটু পরে বলছি, বর্গ করে দিলে হবে আলফা স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার সমান সমান মাইনাস সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বর্গ করে দিলে যেহেতু মাইনাস বি বাই এ তার বর্গ করলে হবে মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখন বীজদ্বয়ের গুণফল সমান সমান বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা সমান সমান সি বাই এ, এটা আমরা জানি সূত্রে আছে। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে এখান থেকে পাই আলফা স্কোয়ার আর সমান সমান সি বাই এ। এবার বলি আগে এখানে কেন বর্গ করলাম, এখানে দেখাতে বলেছে এই জিনিসটার মধ্যে কোথাও আলফা নেই, তার মানে কি আমাদের আলফাটাকে অপনয়ন করতে হবে। কিন্তু বীজদ্বয়ের গুণফল বের করলে এখানে একটা আলফা স্কোয়ার চলে আসছে, কিন্তু এখানে আলফা ছিল, আলফাকে অপনয়ন করার জন্যই আমরা এই জায়গাটায় স্কোয়ারটা করে নিলাম, যাতে এখানে আলফা স্কোয়ার হয়, পরবর্তীকালে যাতে কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে এখন আমরা যদি লিখি, এটা যদি অনুপাত বের করি, এবার লিখতে পারি আলফা স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর, এইটা মানে কি এখানে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আছে সি বাই এ, বা এখান থেকে আলফা আলফা কেটে গেলে এখানে লিখতে পারি 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর সমান সমান এটা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। তাহলে এ আর এ একটা কেটে দিলে এখানে থাকছে 1 প্লাস আর মানে আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর সমান সমান উপরে আছে বি স্কোয়ার, তলায় আছে এসি। প্রমাণিত, এইটাই প্রমাণ করতে বলেছে, সুতরাং আমাদের উত্তর বেরিয়ে গেল। ব্যাস। 5 দাগ বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা তোমাদের টেক্সট বইয়ের একটা উপপাদ্য 33 পেজ নাম্বার 60 পেজের উপপাদ্য 33, খুব সহজ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এখন উপপাদ্যটা বোঝাচ্ছি না, এখন তোমরা বই থেকে পড়ে নাও, পরে অন্য একটা ভিডিওতে উপপাদ্য বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট অঙ্কে যাই। 6 দাগের অঙ্কটা বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো, যদি উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ যদি 6 গুণ হতো তাহলে চোঙের আয়তনটি এত ঘনডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? প্রথমে বলেছে চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে যদি ধরি ব্যাসার্ধ সমান সমান 8 ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হবে? বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে হবে 2 ডেসিমিটার। তাহলে এখান থেকে আয়তন কত? আয়তন সমান সমান আমরা জানি চোঙের আয়তন পাই, আর চোঙের আয়তন আমরা জানি চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ মানে এখানে 2r উচ্চতা, এইচ মানে এখানে উচ্চতা, যেখানে এইচ সমান সমান উচ্চতা। তাহলে আমরা উচ্চতা জানি 2r, তাহলে এখান থেকে লিখতে পারি 2πr³ আয়তন। এখন বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, 2 গুণ না হয় যদি 6 গুণ হতো, তার মানে এখন উচ্চতা কত? এখন উচ্চতা এইচ সমান সমান যদি 6 গুণ মানে 6r হতো, উচ্চতা যদি এখন 6r হতো তাহলে আয়তন কত? তাহলে আয়তন
সমান সমান কত 2 পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই আর স্কোয়ার এইচ মানে 6r সমান সমান পাই 6 পাই আর কিউব। তাহলে আয়তন, এখন এইটা আয়তন হতো, আর বলেছে আয়তনটা কত হতো, আয়তনটা আগের আয়তনের এত বেশি হতো, আগে যে আয়তন ছিল তার এত বেশি হতো। তার মানে আমরা লিখতে পারি এখানে শর্তানুসারে এখানে লিখতে পারি 6 পাই আর কিউব সমান সমান আগের আয়তন ছিল 2 পাই আর কিউব প্লাস 539 বা এখান থেকে লিখতে পারি 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান সমান 539, বা এখান থেকে পাই আর কিউব যদি কমন নিই তাহলে এখানে থাকছে 6 পাই আর কিউব বাই 2 পাই আর কিউব, এখানে হবে 4 পাই আর কিউব সমান সমান 539। তাহলে এখান থেকে লিখতে পারি, বা আর কিউব সমান সমান লিখতে পারি 539/4 পাই, বা এখান থেকে আর কিউব লিখতে পারি 539/4। পাই মানে কি, পাই মানে সমান সমান 22/7, আমরা জানি পাই মানে 22/7, তো 22/7 এখানে যদি উল্টে যায় এখানে হবে 7/22। এটাকে যদি 11 দিয়ে কাটা 11 দুগুণ 22, এটাকে 11 দিয়ে কাটলে এটা 539 ছিল, সরি, এটাকে যদি 11 দিয়ে কাটা হয় এটা হবে 49। তাহলে আমরা কি পেলাম, বা আর কিউব সমান সমান 49 × 7/4 দুগুণ 8, বা এখান থেকে লিখতে পারি আর কিউব সমান 49 × 7 মানে 7 × 7 × 7 7 7 49 × 7, মানে এখান থেকে লিখতে পারি আলটিমেটলি 7 কিউব মানে 7, 8 মানে 2 কিউব তার হোল কিউব, বা এখান থেকে লিখতে পারি r = 7/2। এটা হচ্ছে ব্যাসার্ধ, আর আমরা কি জানতাম, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা সমান সমান কত, অতএব উচ্চতা সমান সমানের দ্বিগুণ মানে 2 × 7/2, 2 2 কেটে গেলে হবে 7, এটা এত ডেসিমিটার। ব্যাস, উচ্চতায় বের করতে বলেছিল। এই পর্যন্ত আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি সেটের যে সেকেন্ড সেকশন বা পার্ট 2 দিয়েছিল সেটা শেষ হয়ে গেল। ভালো লাগলে লাইক করো এবং এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।